প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আমরা ব্যাঙ্গেল শিলারের কবিতাটা পড়ছিলাম ক্লাস 11-এর সেমিস্টার 1-এ ইংরেজি বিষয়ে। এই কবিতাটা তোমাদের আছে। কবিতাটাকে আমি দুটো পার্টে ভাগ করে নিয়েছিলাম। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম, আমরা আজকের ক্লাসে স্ট্যানজা 3 থেকে কন্টিনিউ করব। ভালো করে গুরুত্ব দিয়ে কবিতাটাকে তোমাদেরকে বুঝতে হবে, কেননা এই কবিতাটা খুব ইন্টারেস্টিং একটা কবিতা। দেখো, বলছে সাম আর লাইক। এখানে সাম বলতে ওই যে ব্যাঙ্গেল শিলারগুলোর কথা বলা হচ্ছে। ব্যাঙ্গেলসগুলোর মধ্যে কিছু ব্যাঙ্গেল আর লাইক, এখানে কবি একটা তুলনা করেছেন। তুলনাটা হচ্ছে সিমিলি। যখন লাইক দিয়ে তুলনা থাকে তখন সেটাকে বলা হয় সিমিলি। কার সঙ্গে তুলনা করেছেন? বলছে ফিল্ড অফ সানলিট কর্ন। সানলিট মানে হচ্ছে যে রৌদ্র স্নাত ভুট্টা ক্ষেতের মতো, অর্থাৎ কিছু চুরি আছে যে চুরিগুলো রৌদ্র স্নাত শস্য ক্ষেতের মতো। এখানে কালার কি বলছে? যে সানলিট কর্ন বলতে গোল্ডেন অথবা ইয়েলো অ্যাজ দ্য ফিল্ড অফ কর্ন। শস্য ক্ষেতের যে রং যেমন হলুদ বা যেমন গোল্ডেন হয়, ঠিক তেমন এখানে বলা হয়েছে। মিট ফর আ ব্রাইড অন হার ব্রাইডাল মর্ন। এখানে ব্রাইড বলতে দেখো মিট মানে সুটেবল বা ফিট, এটা মানানসই হয় কার সাথে? এ ব্রাইড অর্থাৎ একটা কনের সাথে। অন হার ব্রাইডাল মর্ন, এখানে ব্রাইডাল বলতে বলা হয়েছে মর্নিং অফ দ্য ব্রাইড, অর্থাৎ ওই যে কনের বিয়ের দিনের যে সকালবেলা, সেই সকালবেলার কথা বলা হয়েছে। তাহলে আমরা বুঝতে পারছি যে সকালবেলায় দেখা যায় যে প্রথমে আমরা জানি যে আমাদের এখানে বিভিন্ন রকম বিয়েকে কেন্দ্র করে বিভিন্ন রকমের কালচার কিন্তু আছে। সেই কালচার আমরা লক্ষ্য করি যে গায়ে হলুদ হয়, সেই সময় দেখা যায় যে সবাই ইয়েলো রঙের একটা ড্রেস আপ পরে। তো ওই যে সকালে ওই গায়ে হলুদের আগের যে মুহূর্তটা, ওই জায়গাটাতে কিন্তু যে হলুদ রঙের যে শাড়ি এবং হলুদ রঙের যে তোমার ব্যাঙ্গেলস পরা হয়, এইটাকে এখানে কবি উল্লেখ করতে চাইছেন। সাম লাইক ফ্লেম অফ আর ম্যারেজ ফেয়ার। দেখো, আমি পাশে প্রত্যেকটা একটা ছবি দেওয়ার চেষ্টা করছি, ছবিগুলো দেখলে তুমি বুঝতে পারবে। দেখো, পাশে একটা ছবি দেওয়া আছে, দেখো অগ্নিশিখাটা জ্বলছে, উপরের দিকটা লাল মতো মনে হচ্ছে। তার মানে কিছু ব্যাঙ্গেলস আছে যে ব্যাঙ্গেলগুলো বলছে ম্যারেজ ফায়ার, অর্থাৎ এই যে বিয়ের যে অগ্নিশিখা, ওই অগ্নিশিখার মতো। এখানে অগ্নিশিখা বলতে দেখো কি বোঝানো হয়েছে? দ্য ফ্লেম অফ আর ম্যারেজ ফায়ার বলতে কি বোঝানো হয়েছে? ব্রাইট রেড কালার, উজ্জ্বল লাল রং, দ্যাট রেফার্স দ্য প্যাশন ফর হার নিউলি মেড রিলেশন, যেটা কোনো একজনের যে নতুন যে সম্পর্ক তৈরি হচ্ছে, সেই সম্পর্কের প্রতি তার প্যাশন, তার আগ্রহটা কতটা, সেটাকে বোঝানো হচ্ছে। অর্থাৎ এখানে বলছে কিছু চুড়ি আছে ওই অগ্নিশিখার মতো লাল চুড়ি, অর বা কিছু চুড়ি আছে কি বলছে? অর রিচ উইথ। রিচ বলতে এখানে দেখো, রিচ বলতে এখানে সমৃদ্ধ বা ওইটাতে এরকম যে আর রিচ উইথ দ্য হিউ অফ হার হার্টস ডিজায়ার। হার্টস মানে তার মনের যে বাসনা, সে বাসনার রঙে সমৃদ্ধ। কিছু চুড়ি আছে যেগুলো তার হৃদয়ের বাসনার সঙ্গে সম্পৃক্ত, এরকম বলেছে। তার মানে কি? এখানে চুড়ির যে রংটা, সেই রংটাকে অগ্নিশিখার আগুনের সঙ্গে তুলনা করা হয়েছে। এখানে হিউ মানে হচ্ছে কালার। তারপরে বলেছে দেখো টিঙ্কলিং লিউমিনাস টেন্ডার অ্যান্ড ক্লিয়ার। কিছু চুড়ি আছে যেগুলো রিনিঝিনি করে, অর্থাৎ ঝনঝন করে। লুমিনাস মানে একদম ঝকঝকে, টেন্ডার মানে হচ্ছে কোমল বা নরম, আর ক্লিয়ার মানে হচ্ছে স্বচ্ছ। তাহলে এইরকম কিন্তু কিছু কি আছে, কিছু তোমার চুড়ি আছে। দেখো এখানে কি বলা হয়েছে? টিঙ্কলিং মানে হচ্ছে রিঙ্গিং, ক্লিয়ার রিঙ্গিং সাউন্ড, মানে চুড়ি পড়লে, একটা কাচের চুড়ি পড়লে যেমন একটা আওয়াজ হয়, ওই আওয়াজটার কথা এখানে বলা হচ্ছে। এবং এইটা হচ্ছে অনোম্যাটোপিয়া, মানে এক বিশেষ ধরনের ফিগার অফ স্পিচ। যখন এরকম একটা সাউন্ড ক্রিয়েট হয় তখন সেটা হয় অনোম্যাটোপিয়া। এখানে দেখো যে রেড ব্যাঙ্গেলস, লাল যে চুড়িটা, সেই চুড়িটা অ্যাকচুয়ালি মনের বাসনা ঠিক যেমনটা হয় লাল, এইরকম একটা বোঝানো হয়েছে। তারপরে কি বলছে? লাইক কার মতো? বলছে দেখো যে লাইক হার ব্রাইডাল লাফটার, তার যে লাজুক হাসি, অ্যান্ড ব্রাইডাল টিয়ার, এবং তার যে বিরহের যে জল, তার মতো কিছু চুড়ি আছে।
মানে বিভিন্ন স্টেজে মেয়েদের বিভিন্ন চুড়ির রং বদলে যাচ্ছে, সেই সঙ্গে তাদের ইমোশন বদলে যাচ্ছে, সেই সঙ্গে তাদের চয়েস অফ কালার বদলে যাচ্ছে। এই যে জায়গাটা এখানে কিন্তু বোঝানো হয়েছে। এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা, সেটা হচ্ছে ব্রাইডাল লাফটার অ্যান্ড ব্রাইডাল টিয়ার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পোর্শন। কি বোঝানো হয়েছে ব্রাইডাল লাফটার এবং ব্রাইডাল টিয়ারের বলতে? দেখো, ব্রাইডাল লাফটার মানে হচ্ছে জয় অফ স্টার্টিং আ নিউ লাইফ, একটা নতুন জীবন শুরু করার মুহূর্তে যে একটা অন্য যে আনন্দ থাকে, সেই আনন্দটাকে এখানে ব্রাইডাল লাফটার বলা হচ্ছে। অ্যান্ড সরো অফ লিভিং হার পেরেন্টস বিহাইন্ড। আর এখানে ব্রাইডাল টিয়ার বলতে বোঝানো হয়েছে যে তার পিতামাতাকে বিয়ে করে অন্য একটা সম্পর্কে চলে যাচ্ছে, নিজের বাড়ি ত্যাগ করে অন্য বাড়িতে চলে যাবে, সেখানে যে তার বিরহ, সেই যে বাবা মাকে ছেড়ে যাওয়ার যে বিরহ, সেটাকে এখানে বলা হয়েছে ব্রাইডাল টিয়ার। অ্যাকচুয়ালি ইট রিফ্লেক্টস দ্য মিক্সড ইমোশন অফ দ্য ব্রাইড, অর্থাৎ এখানে কনের যে মিক্সড ইমোশন, হাসি কান্নার যে ইমোশন, সেই ইমোশনটাকে এখানে বোঝানো হয়েছে ব্রাইডাল লাফটার এবং ব্রাইডাল টিয়ারের মধ্যে দিয়ে। দেখো, টিঙ্কলিং অ্যান্ড লিউমিনাস, এটা এক ধরনের অনোম্যাটোপিয়া, আমি তোমাদেরকে এর আগেই বললাম, ঠিক আছে? আচ্ছা, এখানে দেখো আমরা আগেই বলে দিয়েছি যে এই যে ব্রাইডাল লাফটার এবং ব্রাইডাল টিয়ার একটা শকিং ফ্রেজ বা ওয়ার্ডস তিনি এখানে ইউজ করেছেন। এই ওয়ার্ডটার মধ্যে দিয়ে তিনি বলতে চেয়েছেন যে দ্য হোল অফ আ ওম্যান্স ট্রানজিশন ইন লাইফ ফ্রম আ মেইডেন লাইফ টু আ ওয়াইফ, অল দ্য ইমোশনস অ্যাটাচ উইথ ইট ইন আ সিঙ্গেল লাইফ। সহজ কথা বলতে গেলে বলতে চেয়েছে এরকমটা, যে তোমার এখানে কি বলতে চেয়েছে, যে একটা মেয়ের, কুমারী মেয়ে থেকে একটা মেয়ে বিবাহিত হয়ে যায়, তারপরে তার যে বিবাহিত জীবন যে শুরু হয়, সেখানে সে যে একটা পরিপূর্ণতা অর্জন করে, সেই বিষয়টাকে এখানে বোঝানো হয়েছে, যে তার ট্রান্সমিশন ফ্রম আ মেইডেন টু আ এজড ওম্যান, এই জায়গাটাকে এখানে স্ট্রেস দেওয়া হচ্ছে। এবং তার সাথে সাথে তার যে ইমোশনগুলো, সেই ইমোশনগুলো যেন একীভূত হয়ে যাচ্ছে, এটা এখানে বোঝানো হচ্ছে। দিস স্ট্যান্ডা মার্কস দ্য ট্রানজিশন অফ লাইফ ফ্রম আ মেইডেন টু আ ওয়াইফ। একটা কুমারী মেয়ের একটা মানে এই যে ওয়াইফ হয়ে ওঠার যে পরিবর্তন, সেই পরিবর্তনটাকে এখানে বোঝানো হচ্ছে ব্রাইডাল লাফটার এবং ব্রাইডাল টিয়ার শব্দটার মধ্যে দিয়ে। ঠিক, চলে গেলাম আমরা স্ট্যান্ডা নম্বর 4-এ। স্ট্যান্ডা নম্বর 4-এ আবার বলছে সাম আর পার্পেল, কিছু যেন আছে বেগুনি রঙের, অ্যান্ড গোল্ড ফ্লেক্ট গ্রে, কিছু আছে সোনালি রঙের ছিটে দেওয়া। ফ্লেক্ট মানে হচ্ছে ছিটে দেওয়া, অর্থাৎ সোনালি রঙের ছিটে দেওয়া কিছু ধূসর বর্ণের বা ধূসর ছিটে দেওয়া কিছু সোনালি বর্ণের কিছু চুড়ি আছে, অর্থাৎ কিছু চুড়িকে এই রঙের সঙ্গে কবি এখানে তুলনা করছেন। ফ্লেক্ট মানে দেখো স্পেকলড বা হ্যাভিং স্মল, এখানে স্মল বানানটা একটু গন্ডগোল হয়েছে, একটু ঠিক করে নেবে, স্মল মার্কস অর স্পট, অর্থাৎ কোনো একটা ছোট ছোট দাগ পড়া বা স্পট পড়া। বাকি বলেছে দেখো কভার্ড উইথ মেনি স্মল মার্কস, মানে একটা চুড়ি, যে চুড়িটা কী হয়েছে অনেক ছোট ছোট রেখাঙ্কিত বা কোনো কোনো ছোট ছোট স্পটে ওই জায়গাটা ঢাকা আছে, গোটা চুড়িটাকে এরকম বোঝানো হচ্ছে। দেখো, গোল্ড ফ্লেক্ট গ্লেরি শব্দটার মধ্যে দিয়ে কী বোঝানো হয়েছে, গোল্ড ফ্লেক্ট গ্রে শব্দটার মধ্যে দিয়ে কী বোঝানো হয়েছে। দেখো, এই জায়গাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা, তোমাকে ভালো করে মনে রাখতে হবে। কি সাজেস্ট ম্যাচুরিটি অফ মাদারহুড অ্যান্ড ওয়েল কন্টেন্টেড লাইফ, এটার মধ্যে দিয়ে বোঝানো হচ্ছে যে একটা মায়ের যে মাতৃত্ব সুলভ যে ব্যাপারটা, যে চরিত্রটা তার মধ্যে চলে আসে, তার মধ্যে যে ম্যাচুরিটি, তার মধ্যে যে পরিপক্কতা বিষয়টা আসে, সেটাকে এখানে গোল্ড ফ্লেক গ্রে বলা হচ্ছে। মানে গোল্ড ফ্লেক গ্রে মানে এই বিষয়টাকে এখানে বোঝানো হচ্ছে। সেই সঙ্গে হচ্ছে ওয়েল কন্টেন্টেড লাইফ, সে তার জীবনে সন্তুষ্ট, তার জীবনটা একদম পরিপূর্ণ, তার জীবনে আর কোনো আলাদা কোনো চাহিদা নেই, এই জিনিসটাকে এখানে বোঝানো হয়েছে। চাহিদা থাকুক বা না থাকুক, এইটাই যেন সোসাইটি এভাবেই যেন একটা মেয়েদেরকে দেখতে চায়, এটাই এখানে বোঝানো হয়েছে। হু হ্যাড জার্নিড থ্রু হিজ মিডওয়ে, কাদের জন্য এই রঙের চুড়িগুলো? এই রঙের চুড়িগুলো সে সমস্ত মেয়েদের জন্য যারা জীবনের মধ্যভাগ অতিক্রম করে এসেছে, অর্থাৎ তার জীবনের মধ্যভাগটা সে অতিক্রম করে এসেছে, অর্থাৎ মিডিল এজেড ওম্যানের কথা এখানে বলা হচ্ছে, যে বিবাহিত হওয়ার পরে মা হয়ে গিয়েছে, ঠিক তারপরে বাকি জীবনটার কথা এখানে বলা হচ্ছে।
তারপর কি বলছে, হুজ হ্যান্ডস, যাদের হাতগুলো কি করেছে, হ্যাভ চেরিশড, লালন পালন করেছে। তারপরে কি বলছে, হুজ লাভ হ্যাজ ব্লেসড, যাদের ভালোবাসাগুলো আশীর্বাদ করেছে। অ্যান্ড ক্রেডেল, ক্রেডেল মানে কি, ক্রেডেল মানে দেখো এখানে বলছে প্রোটেক্টেড, প্রোটেক্টেড PRO হবে, বানানটা একটু ঠিক করে নিও, PRO, প্রোটেক্টেড, রক্ষা করেছে। ফেয়ার সান্স মানে তাদের যে সন্তান সন্ততি তাদের কথা এখানে বোঝানো হয়েছে। ফেয়ার বলতে তাদের যে শুধু ছেলে এমনটা কিন্তু নয়, এখানে কিন্তু এটার মাধ্যমে দুটো জিনিসই এখানে বোঝানো হয়েছে, যে তোমার যে সন্তান সন্ততি লালন পালন করেছে। অন হার ফেথফুল বেস, তার যে বিশ্বস্ত বুক, সে বিশ্বস্ত বুক দিয়ে আগলে রেখে। অ্যান্ড সার্ভস হার হাউসহোল্ড, এবং তার বাড়ির কাজকর্ম করেছে। ইন ফ্রুটফুল ওয়ে, ফ্রুটফুল প্রাইড, সফলতার সাথে, গর্ব নিয়ে সফলতার সাথে, বা বিশ্বস্ততা নিয়ে গর্বের সাথে, এরকম। অ্যান্ড ওরশিপস, এবং পুজো করে দ্য গডস, ঈশ্বরকে, আল্লাহকে, ভগবানকে। অ্যাট হার হাজব্যান্ড সাইড, তার স্বামীর মঙ্গলের জন্য। এই যে জায়গাটা অ্যাকচুয়ালি আমরা যদি বলি যে ক্রেডেল, এখানে কবি কিন্তু উল্লেখ করতে পারতেন যে ফেয়ার সানস অ্যান্ড ডটার্স বলতে পারতো, ফেয়ার চিলড্রেন বলতে পারতো, কিন্তু তা বলেননি, বলেছেন ফেয়ার সানস বলেছেন। কেন? কারণ এটা বোঝানো হচ্ছে যে এই যে ক্রেডেলড ফেয়ার সানস, এর মধ্যে দিয়ে রিফ্লেক্ট দ্য প্যাট্রিয়ার্কিয়াল বা মেল ডমিনেটেড সোসাইটি। এই যে গোটা সোসাইটিটা, এই সোসাইটিটা যে পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা, এইটাকে কিন্তু বোঝানোর জন্য এখানে ওই ক্রেডেলড ফেয়ার সানস কথাটা বোঝানো হয়েছে। তারপরে আবার দেখো যে অ্যাট আর হাজব্যান্ড সাইড, এতদিন হয়তো সে তার বাবার ঘরে ছিল, সেখানে সে বাবা, তার নিজের বাবা, নিজের সেই পরিবার, মাদেরকে নিয়ে তার চিন্তা ভাবনাটা ছিল। ঠিক বিয়ে হয়ে যাওয়ার পরে, মিডিল এজেড হয়ে যাওয়ার পরে তার সমস্ত চিন্তা ভাবনাগুলো যেন চেঞ্জ হয়ে যায়, সন্তান সন্ততিদের জন্য হয়ে যায়। সেই সঙ্গে তার যে স্বামী, সে তার প্রতি তার যে দায়িত্ব কর্তব্যবোধটা চলে আসে, যেটা গোটা পুরুষতান্ত্রিক সমাজের প্রতি একটা স্ট্রেস কিন্তু এখানে কবি দিতে চেয়েছেন। ঠিক তারপরে আমরা দেখতে পাবো যে কবিতাটার মধ্যে দিয়ে কী বোঝানো হয়েছে, দেখো মিডিল এজেড মাদার্স হু হ্যাভ টেন্ডারলি কেয়ার। এই গোটাটার একটা যদি আমি সহজ মানে করতে চাই, প্রোজ ভার্সানে যদি এটাকে বলতে চাই, যে মিডল এজেড মাদার্স হু হ্যাভ টেন্ডারলি কেয়ার্ড, যে খুবই মৃদুভাবে যত্ন করেছে ফর মেনি বিউটিফুল বেবি বয়েজ, মানে হচ্ছে ছেলে সন্তানদের। অ্যান্ড হ্যাজ রিমেন্ড ফেথফুল টু হার হাজব্যান্ড অ্যান্ড ফ্যামিলি, তার পরিবার এবং তার হাজব্যান্ডের কাছে ফেথফুল, বিশ্বস্ত থেকেছে। এই জায়গাটা এখানে বোঝানো হচ্ছে। অ্যাকচুয়ালি এখানে সান্স বলতে অফস্প্রিং কিন্তু বোঝানো হচ্ছে, এটা তোমাদেরকে মনে রাখতে হবে। কি বলছে, ইন দিস স্ট্যানজা দ্য পোয়েট রাইটস ডাউন দ্যাট সি পারসিভস অ্যাজ দ্য কোয়ালিটিজ অফ আ গুড ওয়াইফ। এটার মধ্যে দিয়ে বোঝাতে চাইছে যে একজন মেয়ে তার নিজেকে একজন ভালো, একজন গুণবতী ওয়াইফ রূপে নিজেকে কী করেছে, পারসিভ করেছে, নিজেকে বুঝিয়ে নিয়েছে এবং নিজেকে সেইভাবে কী করেছে, ম্যাচিওর করে তুলেছে। সাচ এ ওম্যান ইজ ট্রুলি ডিজার্ভিং দ্য পার্পল অ্যান্ড গোল্ড ফ্লেক্ট গ্লেরি ব্যাঙ্গেলস ইন হার আইজ। আর কবির চোখে বলতে চাইছে যে এই সমস্ত ওয়াইফদের জন্য যেন পার্পল এবং গোল্ড ফ্লেক্ট যে গ্রে কালারের যে চুড়ি, সে চুড়িটা পারফেক্ট। হিয়ার উই শুড পে অ্যাটেনশন টু দ্য ওয়ার্ডস সানস ইউজ টু মিন অফস্প্রিং। এটা এখানে কিন্তু সানস বলতে অফস্প্রিং এটা বোঝানো হয়েছে, আমি বলে দিলাম। হোয়াইল ইট কুড বি এ হ্যাপি কনসাইন, যদিও এর মধ্যে একটা কী আছে, একটা আনন্দের একটা কোইনসিডেন্স আছে, হাসির একটা যে কোইনসিডেন্স, মানে বুঝতে পারছো যে একটা ঘটনার পরিপ্রেক্ষিতে একটা ঘটনা চলে আসে। ইট কুড অলসো সাজেস্ট দ্য ইনগ্রেইনড অ্যাটিটিউড অফ মেল প্রেফারেন্স ইন দ্য সোসাইটি অফ সরোজিনী নাইডুজ টাইম। সরোজিনী নাইডুর সময়তে যে সোসাইটি ছিল, সেই সোসাইটিতে ছেলেদের গুরুত্ব বেশি ছিল, বা চাইতো যে প্রত্যেকে চাইতো যাদের ছেলে সন্তান হয় বা তার ছেলে হলে মানুষের মধ্যে যে আলাদা একটা খুশি, একটা আর্তনাদ থাকে, সেই বিষয়টাকে এখানে বোঝানো হয়েছে। অর্থাৎ মেল ডমিনেটেড, মানুষ চাইতো যে তাদের ছেলে হোক, এইরকম, মানে ছেলের প্রেফারেন্সটা মেয়ে হওয়ার থেকে ছেলে হওয়ার প্রেফারেন্সটা বেশি ছিল। তাই ছেলে হলে সমাজে ভ্যালু পাবে, সমাজে তার ভ্যালু অ্যাড হবে, এবং মেয়ে হলে হয়তো সরোজিনী নাইডু নিজে কল্পনা করেছেন সেই
তার সোসাইটির যে সিনারিও, সেই সিনারিওটা দেখে তার মনে হয়েছে যে হয়তো এই সোসাইটিতে মেয়ে হলে সে মেয়েটা লাঞ্ছিত হতে পারে। তাই কবি কল্পনায় যে মেয়েটার ছবি আঁকছেন, সেই মেয়েটার সন্তান হিসাবে তিনি পুত্র সন্তানের কথা এখানে বলতে চেয়েছেন। তো এই হচ্ছে তোমাদের গল্পটা। আমি বলতে চাইছি যে এই জায়গাটাতে শেষ স্ট্যান্জাতে এসে কবি কোথাও যেন কালচারাল একটা ইন্ডিয়ান কালচার বা তার যে রুরাল ইন্ডিয়ান যে গ্রামীণ যে কালচার, সেই কালচারটাকে তিনি এখানে প্রস্ফুটিত করেছেন। সেই সঙ্গে তিনি রিলিজিয়াস যে কালচার, যে ধার্মিক যে কালচার, সেটাকেও তিনি এখানে হিন্দু সোসাইটির, হিন্দু সমাজ ব্যবস্থার বিয়েকে কেন্দ্র করে যে রিলিজিয়াস থট, যে রিলিজিয়াস কালচার, সেটাকে তিনি এই কবিতার মধ্যে দিয়ে তিনি তুলে ধরার চেষ্টা করেছেন। তো আমি তোমাদেরকে চেষ্টা করলাম কবিতাটা তোমাদের সঙ্গে বোঝানোর। ভিডিওটা কেমন লাগলো প্রত্যেকের কাছে আর্জি রইল, ভিডিওটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। কোন বিষয়ে ভিডিও চাইছো সেটা জানিও। ব্যাঙ্গেল সেলার থেকে যাবতীয় গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে পরবর্তী ভিডিওতে হাজির হব। ততক্ষণ পর্যন্ত তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো।